আমরা দাঁড়িয়ে আছি দিঘির মেলা, আরামবাগ থানার অন্তর্গত। এই যে বিক্রমপুর যে কালীমায়ের তীর্থক্ষেত্র, তার একটু পরেই দিঘি বয়রা গ্রামে যে বিখ্যাত রণজিৎ রায়ের দিঘি এবং রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য এই এলাকা। সেই এলাকার যে ঐতিহ্যবাহী মেলা দিঘি, সেই দিঘির মেলার আজকে দ্বিতীয় দিন। আমরা এই দ্বিতীয় দিনে একদম দুপুরের দিকে এসে উপস্থিত হয়েছি। সকালে প্রাকৃতিক দুর্যোগ গেছে এবং এই যাওয়ার ফলে যে ভীষণ রকমভাবে ঝড় জল হয়েছে, তার অনেকটাই প্রভাব এই দিঘির মেলায় বিস্তার করছে। এবং সবথেকে মোহনকে দেখাতে বলবো, যে আমার ক্যামেরাম্যান মোহনকে, এই যে পিছনে বিস্তৃত দিঘি, এই দিঘির এরিয়াটা কয়েক শত একর জুড়ে ব্যাপ্তি। এই দিঘি কিন্তু হচ্ছে সেই ঐতিহ্যবাহী, সেই পৌরাণিক বলা যায়, কেউ লৌকিক বা অলৌকিক যে কোনো ভাবেই ব্যাখ্যা করুন না কেন, আমরা জানি যে এইখান থেকেই মা দুর্গা তার 10টা হাত শাঁখা পরা অবস্থায় তুলেছিলেন এবং রণজিৎ রায়, যিনি তাকে কন্যা সমা মনে করতেন, কিন্তু পরে যখন জানলেন তিনি মা দুর্গা, তখন এখানে তিনি একটি মন্দির তৈরি করেন এবং এখানে মেলারও প্রচলন হয় তারপর থেকেই। আমি সেই দিঘির সামনেই দাঁড়িয়ে আছি। এই দিঘির মেলায় আজকে প্রায় 700-800 বছর ধরে হচ্ছে এবং এই মেলাকে ঘিরে বহু মানুষ, বহু লোক সমাগম যেমন হয়, তেমন একই সাথে বলবো যে এই মেলায় লোক সমাগম যা হওয়ার পাশাপাশি মানুষ তাদের সারা বছরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা এই মেলা থেকেই সংগ্রহ করে নিয়ে যান। আরও আগে যখন পায়ে হেঁটে বা গরুর গাড়িতে করে চেপে নাকি সমস্ত যারা মেলা দেখতে আসতেন, তারা এসে তাদের যাবতীয় জিনিস সংগ্রহ করে নিয়ে যেতেন। প্রয়োজনে 1 থেকে 2 দিন তারা এখানে থাকতেন, মর্তমান কলা দিয়ে মুড়ি খেতেন, জিলিপি খেতেন এবং অন্যান্য মিষ্টি, এবং তারা প্রচুর জিনিস কিনে নিয়ে যেতেন যেটা তাদের সারা বছরের জন্য কাজে লাগতো। এবং গঙ্গা স্নান করা যেমন পবিত্র, তেমন এই দিঘির জলে স্নান করারকেও তারা পবিত্র মনে করতেন, ওই একটাই কারণে যে মা দুর্গা এখান থেকেই মহাদেবের মানে রূপ শাঁখারি, সেই শাঁখারির হাত থেকে শাঁখা পড়ে ছিলেন মা দুর্গা এবং এই জল থেকেই মা তার শাঁখা পরা হাত দিয়েছিলেন, যেটা আমরা এখানকার যারা কমিটি তাদের কাছ থেকেও শুনবো এবং এখানে যারা অনেকে আছেন। এবং আমি আমার ক্যামেরাম্যান মোহনকে বলবো যে একটু দেখাতে। এখনো তো সব দোকান খোলা হয়নি, কারণ এখন সবে 3টে বাজছে, 4টের আগে সেভাবে খোলা হবে না। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই যে নিত্য প্রয়োজনীয় যেগুলো বটি থেকে আরম্ভ করে ছান্তা, কাটারি ইত্যাদি যেমন এখানে পাওয়া যাচ্ছে, হয়তো এই রোটায় সবটাই এইগুলোই পাওয়া যাচ্ছে, তেমন কোনো দিকে কাঠের কাজ, কাঠের তক্তপোষ, কাঠের অনেক কিছু সামগ্রী, তারপর তো গহনা টহনা শাড়ি এসব তো আছেই, আছে বিভিন্ন নাগরদোলা, আছে বহু মিষ্টির দোকান, যা কিছু মেলায় এখন আমরা দেখতে পাই সবই এখানে পাওয়া যাবে। আমি চেষ্টা করব যদি তার মধ্যে আমরা মেলাটা দেখাতে পারি, তা সেটাও আমি চেষ্টা করব। আর আপাতত আমরা যাব মন্দিরে এবং মন্দির কমিটির যারা আছেন তাদের কারো কাছ থেকে আমি চেষ্টা করব যে এই রণজিৎ রায়ের যে দিঘির মেলা, তার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় কিনা। আর পাশাপাশি চেষ্টা করব এলাকায় যদি কারো কোনো বক্তব্য পাওয়া যায়, আমরা আরামবাগ টাইমসের দর্শকদের জন্য সেটাও দেখানোর চেষ্টা করব। ক্যামেরায় মোহন কর্মকারের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস।
দাদা, এই যে আরামবাগ থানারই অন্তর্গত এই যে দিহিবয়রা, তাই তো এই জায়গাটা? দিহিবয়রা গ্রামে এই ঐতিহ্যবাহী যে রণজিৎ রায়ের দিঘির যে মেলা, এই মেলার আগে এই মায়ের নাম যদি একটু বলেন। মায়ের নাম মা দুর্গা। না, বিশেষ কোনো নাম নেই, বা মানে বিশেষ রণজিৎ রায়ের মা বা এরকম কিছু একটা নাম বলে যে পরিচিতি আছে? হ্যাঁ, মেলার বৈশিষ্ট্য হলো রণজিৎ রায় উনি একজন সাধক ছিলেন। তা উনি দীর্ঘ পথ অতিক্রম করে পায়ে হেঁটে, তখন আরামবাগের নাম ছিল জাহানাবাদ, ওই পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে গড়বাড়ি গ্রামেতে উনি একটি গাছের তলায় আশ্রয় নিচ্ছিলেন। সেই সময় আশ্রয় নিতে যেতে, গ্রীষ্মকাল, আশ্রয় নিতে তিনি ঘুমের আমেজ এসে গেছে। তখন তিনি ঘুমের আমেজে মানে মায়ের একটা কৃপা লাভ করে যে এখানে এক অদ্ভুত শক্তি আছে। তখন উনি বেছে নিলেন যে এখানে আমাকে সাধনা করতে হবে। তা তখন গড়বাড়ি গ্রামে উনি সাধনা করতে লাগলেন। সাধনা করতে করতে মায়ের কৃপা লাভ করলেন। তখন মা রাজাকে স্বপ্ন দিলেন যে তুমি কি চাও, তোমার সাধনা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও? তখন রাজা বললেন যে আমি মা তোমাকে কন্যা রূপে পেতে চাই। কিন্তু রণজিৎ রায় ছিলেন অবিবাহিতা। তখন মা বলল, হ্যাঁ আমি তোমার কাছে কন্যা রূপে যাব, কিন্তু যেদিন তুমি চলে যেতে বলবে আমি সেদিন চলে যাব। তা তখন গড়বাড়ি গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে যে বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির আছে, ওখানটা ছিল গভীর ঘন জঙ্গল। ওখানে গিয়ে রাজা সাধনা করতেন। তা একদিন সাধনা করে রাতে বাড়ি ফিরছেন। মানে উনি কি বরাবরই একটু সাধক, মানে জমিদার হলেও তিনি মনে ছিলেন একজন সাধক নাকি? উনি জমিদার প্রথমে ছিলেন না, পরে জমিদার হয়েছেন। উনি ছিলেন সাধক, প্রথম থেকে ছিলেন সাধক। তা ওখানে যখন সাধনা করে বাড়ি ফিরবেন, সেই সময় দেখা যায় ওই জঙ্গলেতে একটা সদ্যজাত শিশুকন্যার আওয়াজ শুনতে পায়। তখন রাজা বলল, এত রাতে একটা এখানে গভীর জঙ্গলে কোথায় একটা বাচ্চা কাঁদছে বলে, তখন সেই কন্যাটাকে তুলে নিয়ে আসে। সে বলেছিল যে আমি তো জন্মগ্রহণ করব। তা নিয়ে এসে লালন পালন করে। যখন মায়ের বয়স প্রায় 10 বৎসর অতিক্রম হয়ে যাচ্ছে, তখন মা এবার চলে যাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে। তখন একদিন রাজা রাজকার্য করছিলেন, সেই সময় মা যে তাকে বিরক্ত করছিল। তা বিরক্তর ছলে এবারে যেমন বাবা তার মেয়েকে বলে, তখন বলেছে যা তুই এখান থেকে যা। তখন মা কিন্তু ওখান থেকে সোজা চলে আসে এই দিঘিতে। এই দিঘিটাও খনন করেছিলেন, এটা একটা বড় কাহিনী আছে। মায়ের নির্দেশেই রাজা দিঘিটা খনন করেছিলেন। যখন দিঘিটা তৈরি করলেন, তো তারপর কি অলৌকিক কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটেছিল। তা মা ওখানে এসে দিঘির পাড়ে এসে দক্ষিণ দিকে একটি বট গাছের তলায় একজন শাঁখারি বসে আছে। তা মা এসে তাকে বলছে যে হ্যাঁ গো শাঁখারি, তুমি আমাকে শাঁখা পরাবে? বলেছে হ্যাঁ শাঁখা পরাবো। তখন কিন্তু মা একটা একটা করে হাতে শাঁখা পরে পরে 10টা হাতে শাঁখা পড়ছে। একটা হাতে শাঁখা পড়ছে, একটা হাত নুকিয়ে নিচ্ছে করে 10টা হাতে শাঁখা পরার পর শাঁখারি বলেছে, মা তুমি আমার শাঁখার দাম দাও। তখন বলেছে যে ঠিক আছে, তুমি এখান থেকে আমাদের গড়বাড়ি গ্রামে যাও, ওখানে মন্দিরেতে রাজা রণজিৎ রায় আছেন, ওনাকে বলবেন যে দক্ষিণ দিকে কোলঙ্গায় টাকা আছে, কৌটাতে টাকা আছে, দিতে বলেছে। তখন শাঁখারি চলে গেছে, যে রণজিৎ রায়কে বলেছে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, আমাকে শাঁখার দাম দিতে বললো। তখন রাজা বলছে যে আমার মেয়ের বয়স মাত্র 10 বৎসর, আমার মেয়ে শাঁখা পড়েছে? বলছে হ্যাঁ, দক্ষিণ দিকে কোলঙ্গায় টাকা আছে, দিতে বললো। রাজা যে দেখেন সত্যি কোলঙ্গায় টাকা আছে, তখন রাজা শাঁখারিকে বলেছে আমার মেয়ে কোথায় শাঁখা পড়েছে দেখাবে চলো। তখন রাজা কাঁদতে কাঁদতে ছুটে এসে সেই দিঘির দক্ষিণ ঘাটে এসে গলায় কাপড় দিয়ে জোড়হাত করে বলেছিল, মা তুমি কেমন শাঁখা পড়েছো, আমি একবার দেখবো, আমাকে দেখাও। তখন মা দিঘির মাঝখান থেকে 10 হাত তুলে দেখিয়েছিল। সেই দিনটা ছিল সেই দিনটা ছিল আমবারুণী মধুপক্ষ ত্রয়োদশী। সেই দিন থেকেই রাজা এখানে মেলা শুরু করে, মায়ের পূজা অর্চনা শুরু করে। আমরাও তার বংশ পরাক্রমে এখনো পর্যন্ত সেই মায়ের পূজা চালিয়ে আসছি।
আপনি যেটা বললেন যে এই দিঘিতে 10 হাত তুলে মা দেখিয়েছেন, কিন্তু মাকে চলে যেতে উনি বললেন কখন রণজিৎ রায়? একদিন রণজিৎ রায় তার রাজকার্য করছিলেন, সেই সময় মা কিন্তু যে তাকে বিরক্ত করছেন। তা ঘরে যেমন বাচ্চা ছেলে থাকলে কোনো বাবা যদি গভীর কাজে মগ্ন থাকে, বিরক্ত করলে তখন তো বলে যে যা তুই এখান থেকে যা। সেই রকম মা বিরক্ত করছেন, সেই সময় রাজা কিন্তু বিরক্ত হয়েই বলেছিল এই তুই এখান থেকে যা। তখন কিন্তু মা সেই আগের সেই স্বপ্নাদেশে বলেছিল যে আমি তোকে কন্যা রূপে তোর কাছে যাব, কিন্তু যেদিন চলে যেতে বলি সেদিন চলে যাব। মা সেই সূত্রটা পেয়ে গেল, ওই যে চলে যেতে বলেছে যা, তখন ওখান থেকে কিন্তু মা সোজা এসে একবারে দিঘিতে মানে শাঁখারির কাছে তারপরেই শাঁখা পড়ছে। শাঁখা পড়ে যার কাছে শাঁখা পড়ে তিনি তো স্বয়ং মহাদেব। আচ্ছা, তার মানে তো এই যে মেলা, এই মেলা তো প্রায় কয়েক শতাধিক বছরের পুরনো। প্রায় 700-800 বৎসর আগেকার কাহিনী। এই মেলা স্বয়ং রামকৃষ্ণদেব তার রামকৃষ্ণ কথামৃততে 832 পাতায় একবারে রণজিৎ রায়ের গড়বাড়ি দিঘির মেলা বলে তিনি উল্লেখ করে গেছেন। আচ্ছা, ওনার কি পায়ের ধুলো পড়েছিল এখানে? এখানে রামকৃষ্ণদেবের পায়ের ধুলো পড়েছে, স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ের ধুলো পড়েছে, অভিরাম গোস্বামীর পায়ের ধুলো পড়েছে। এই দিঘির জাট, দিঘিটা খনন করার পর যখন জাট প্রতিষ্ঠা করবে রণজিৎ রায়, তার শত শত সৈনিক নিয়েও জাট প্রতিষ্ঠা করতে পারছিল না। তখন এই পথ ধরে অভিরাম গোস্বামী কালসোনার মন্দির থেকে এই পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আমাদের গোপীনাথ মন্দিরে, কেষ্টনগরে গোপীনাথ খানাকুলে কেষ্টনগর মন্দির যাচ্ছিলেন। তখন এই দিঘিতে এত লোক দেখে তখন অভিরাম গোস্বামী দাঁড়িয়ে পড়েছিলেন যে কেন এত লোক দেখি। তখন কিন্তু এসে রাজাকে বলল রণজিৎ রায়কে যে তোমার এত লোক কেন? বলছে জাটটা প্রতিষ্ঠা করতে পারছি না। তখন অভিরাম গোস্বামী বলল যে তুমি যাও, আমি একা প্রতিষ্ঠা করে দিচ্ছি। তখন অভিরাম গোস্বামী এক হাতে করে তুলে জাটটা কাঠটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছিল। ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই জাট হয়ে একবারে সঙ্গে সঙ্গে দিঘি জলে ভরে গেল। আচ্ছা, এই রকম যে একটা পবিত্র জায়গা, এই দিঘির জল, তার মানে যেখানে মা দুর্গা 10 হাত মানে বার করে শাঁখা পরে দেখান, যেখানে অভিরাম গোস্বামী মানে যিনি নিমায়ের মানে তাকে বলা যায় যে মহাসাধক, তো তিনি তা জাট প্রতিষ্ঠা করছেন। এই রকম একটা জায়গায় রণজিৎ রায় মা দুর্গাকে এখানে মন্দির করে প্রতিষ্ঠা করলেন। এই রকম এই জায়গাতে আম বারুনি, আম নিয়ে স্নান করা, এর সম্পর্কটা কি? আম নিয়ে স্নান করা মানে মা যেখানে স্বয়ং মা আসছেন, মা স্নান করবে, তিনি তো একটা নির্দিষ্ট দিনকে বেছে নিয়েছেন। সেই দিনটাই ছিল, সেই দিনটা আম বারুনি মধু পক্ষ ত্রয়োদশী। এটা সারা বৎসরে এই 3টে তিথি একদিনই মিলিত হয় এবং কয়েক সেকেন্ডের জন্য। সেই দিনটাই ছিল সেই দিন যেদিন শাঁখা পড়েছিল। সেই জন্যই আজও পর্যন্ত এখানে বিভিন্ন এখানকার সারা পশ্চিমবাংলার মানুষ বলেন এখানে এই আম বারুনির দিন এসে মাকে আম দিয়ে স্নান করে এখানকার পুণ্য অর্জন করেন। আচ্ছা, এখনো কি সেই স্নান, তার রেওয়াজ কি এখনো আছে? এখনো আছে, এখনো হাজার হাজার মানুষ এখানে স্নান করতে আসেন। এবং মানে এবছরও দেখেছি কলকাতা থেকে একটা ট্যুরিস্ট গাড়ি করে এসে এখানে গাড়ি দাঁড় করিয়ে স্নান করে তারা, আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কোথা থেকে আসছেন, বললে আমরা কলকাতা থেকে আসছি। একটা জিনিস যে আম বারুনি হলো, এবং আমরা মায়ের যে অলৌকিক লীলা সেটাও আমরা জানলাম। তো তার সাথে আরেকটা জিনিস আমরা জানতে চাইছি, এখানে দিঘির মেলা মানেই যেন মর্তমান কলা, তার একটা ভীষণ যোগাযোগ ছিল। আমরা খুব ছোটোবেলাতে দেখতাম যে কাঁধে কাঁধে কলা নিয়ে এখান থেকে মানুষ বাড়ি যাচ্ছে, বা এখানে অনেকে সেই কলা দিয়ে মুড়ি খেয়ে তারা মেলা দেখে যায়। এই কলার সঙ্গে সম্পর্কটা? আগেকার দিনে এই যে কাঁচকলা বিক্রিটা, এটা একমাত্র শুধু দিঘির মেলাতেই পাওয়া যেত। কাঁচকলা আর হচ্ছে মাদুর দিঘির মেলাতেই পাওয়া যেত। এবং বহু দূর থেকে মানুষ আসতো, মানে কেউ গরুর গাড়ি করে এখানে স্নান করতে আসতো, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সবাই চান করতে আসতো, স্নান করে এখানে কলা দিয়ে ঝিলপি নিয়ে মুড়ি খেয়ে তারা বাড়ি যেত। মানে এর সঙ্গে কোনো অলৌকিক কিছু জড়িত নয়,
ক্ষুধা নিবৃত্তির জন্য কলাকে ব্যবহার করা হতো, তাই তো? তখন তখন শুধু কলাটা দিঘির এই কাঁচকলার পাকাটা শুধু দিঘির মেলাতেই পাওয়া যেত। ওই জন্য মানুষের একটা খাবার। কেন কাঁচকলা পাকাটাই কেন খেত? কেন ওইটাই তার নাম, বাই কেন মর্তমান কলা এইরকম নামটাই বা কেন হলো? না, ওই তো বললাম যে কাঁচকলা দিঘির মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যেত না তখন, শুধু দিঘির মেলাতেই পাওয়া যেত। ওই জন্য এখন আর পাওয়া যায়? হ্যাঁ, এখনো পাওয়া যায়, এখনো আছে। আমরা এখন দোকান অনেক কমে গেছে, তবে আমরা কিন্তু ওদেরকে বলেছি যে তোমরা যতদিন তোমরা পারবে তোমরা এই মেলায় কলা নিয়ে এসো। আচ্ছা, এই মেলা কতদিন চলে? এই মেলা বিগত প্রায় আমাদের আনুষ্ঠানিকভাবে 10 দিন, মায়ের পূজা হবে 10 দিন, তারপরেও মেলা থাকবে। কিন্তু যেহেতু আমাদের এই মেলার পর আমাদের মায়ের যে গড়বাড়ি, যেখানে রণজিৎ রায়ের বাসস্থান ছিল, সেখানেও মায়ের মন্দির আছে, সেখানে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়, আবার অন্নপূর্ণা পূজাও হয়। তাহলে ওখানে অন্নপূর্ণা পুজো হবে, মায়ের আবার এই বেদিকে দুর্গা পুজো হবে, এটা তো হয় না। অতএব আমাদেরকে অন্নপূর্ণা পুজোর আগের দিন মাকে বিজয়া দিয়ে আবার আমরা ওখানে অন্নপূর্ণা পূজা শুরু করছি। আপনার নামটা যদি একটু বলেন। আমি গড়বাড়ি রায় পরিবারের পক্ষ থেকে, আমার নাম প্রবীর রায়। আর আপনি দেখছি আপনি এখানে কিভাবে যুক্ত? না, আমি এই কমিটির মেম্বার, এবং আমরা হচ্ছে আমাদের সিনিয়ররা আছেন এখানে, যিনি বললেন প্রবীর রায়, এবং আমরা হচ্ছে জুনিয়র সদস্য। আমরা চেষ্টা করি ওনাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে, সেবায়ত হিসাবে কাজ করি আমরা। মেলায় কি কি মানে বিশেষত্ব কি, নতুন কিছু থাকে মেলায় প্রতিবারে আকর্ষণীয়? আকর্ষণীয় বলতে এবারে আমাদের সমস্ত রকম এখানে বিশেষ করে কাঠের দোকান আমরা বেশি আসে, কাঠের দোকান এবং রকমারি সমস্ত রকম মুদিখানার জিনিস, এছাড়া যেমন স্টেশনারি দ্রব্য সমস্ত কিছু তো আসে। এবং এবারে দেখলাম দোকান তো প্রচুর এসেছে আমাদের, তো এইভাবেই। কতটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়? আমাদের দিঘির এরিয়া হচ্ছে প্রায় 300 একর। 300 একর জুড়েই কি দোকান বসে? না, 300 একর বসে না, আমি দিঘির টোটাল এরিয়াটা বললাম। এবারে আমাদের মেলাটা হয় প্রায় ধরতে পারেন 50-60 বিঘে এলাকা। আরে বাবা, মানে একবার কেউ এলে তার গোটাটা ঘুরতে সময় লাগবে? সময় লাগবে। মোটামুটি মেলাটা টোটালটা, শুধু মেলাটা পরিক্রমা করতে আপনার প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। যদি প্রত্যেক দোকান দোকান যান 2-2.5 ঘন্টা সময় লাগবে। আর সব ধরনের বিনোদনের ব্যবস্থাই থাকে? হ্যাঁ, সব ধরনের ব্যবস্থা আছে আমাদের এখানে। এখানে মন্দিরে পুজোর পাশাপাশি আর কি হয়? কোনো কীর্তন, যাত্রা এসব কিছু হয়? না, আমরা কোনো অনুষ্ঠান করি না, তবে পূজার অঙ্গ হিসাবে এখানে কীর্তনটা আমরা করি। কীর্তনটা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের কীর্তন চলে। অনেকেই যেটা বলছেন যে এইরকম একটা ঐতিহ্যবাহী দিঘি, সেই দিঘির চারপাশ বেশ অপরিচ্ছন্ন থাকছে, যেহেতু আপনাদের কমিটি আছে, অপরিচ্ছন্ন থাকছে এবং দিঘির নাকি সেভাবে সংস্কার হচ্ছে না, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এই দিঘি মায়ের খুবই ঐতিহ্যবাহী জিনিস। আমরা সংস্কার করতে আমরা ইচ্ছুক, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আবার একটু পিছিয়েও আসতে হচ্ছে। কারণ এই দিঘিতে কেউ মেশিন চালিয়ে জল নিতে পারবে না, এরকম অলৌকিক কাহিনী অনেক ঘটেছে। একজন ব্যক্তি মেশিন চালিয়ে ধান মরে যাচ্ছিল, মেশিন চালিয়ে জল নিতে গেছে, তিনি কিন্তু তার সাজা পেয়েছেন। আমরাও কিন্তু এখন তো আর ম্যান পাওয়ার দিয়ে এটা হবে না, এখন মেশিনারি পদ্ধতি যাই। আমরা মেশিনারি পদ্ধতি নামাতে আমরা ভয় পাচ্ছি যে মা কিভাবে গ্রহণ করবেন এই ঐতিহ্যবাহী দিঘিটাকে। আমরা সংস্কার করতে, যদি মেশিন দিয়ে সংস্কার করতে হয়, তাহলে মা কিভাবে নেবে, আমরা সেইটা এখনো পর্যন্ত, আমরা সেবায়িতরা সেটা এখনো পর্যন্ত ঠিক মানে আগিয়ে যেতে পারছি না। তবে আমাদের কিন্তু আপনারা তো এটা পারেন যে এই দিঘির চারপাশে মানে কিছু নিষিদ্ধ আড্ডাও রাতের দিকে মানে অনেক অভিযোগ আসে হয়, যাতে কঠোরভাবে আপনাদের কমিটি থেকে যদি বলেন যে এখানে কোনো রকমভাবে কোনো পিকনিক করা চলবে না, এই চারপাশটা অপরিচ্ছন্ন রাখা চলবে না, করলে ফাইনের ব্যবস্থা করা, দরকার হলে কমিটি থেকে একজন লোক নিয়োগ করা, যাতে এই যে ঐতিহ্যবাহী এলাকা তো, এবং শুধু ঐতিহাসিক প্রসিদ্ধ নয়, এর মধ্যে একটা আধ্যাত্মিকতাও বিরাজ করছে, সেই জায়গাটা যাতে পবিত্র থাকে, তার জন্য তো আপনাদের কমিটি থেকে কোনো কঠোর ভূমিকা নেওয়া যায়। আমরা ভূমিকা নিয়েছি। আমরা এখানে পিকনিক করতে কোনো অনুমতি দিইনি। কিছু কেমন মানুষ এসে করে চলে যাচ্ছে, এবার সব খবরটা আমাদের কাছে থাকে না। আর আপনি যেটা বললেন, যেটা কিছু ওখানে ব্যক্তি ড্রিঙ্কস করছে,
আবার ড্রিঙ্কস করেও কাঁচের গ্লাসগুলোকেও হ্যাঁ। ভেঙে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু দেখুন, সব 24 ঘন্টা তো এখানে থাকা সম্ভব নয়। কে কখন করছে, আমরা প্রশাসনকে দরখাস্ত দিয়েছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন এখানে অনেক স্টেপও নিয়েছে। কিন্তু প্রশাসন তো 24 ঘন্টা থাকতে পারছে না, যেহেতু এত একটা বৃহৎ জায়গা। এবারে কে কখন করে চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। মানে নজরদারিটা আরো করা দরকার। নজরদারি আমাদের আছে। আমরা আগামী দিনে আরও আমাদের পরিকল্পনা যেটা রয়েছে, আমরা টোটাল এলাকাটা বাউন্ডারি দেব। আমরা পশ্চিমবঙ্গ সরকার কেন সরকার থেকে মন্দির এবং মসজিদ ইত্যাদি সংস্কারে যেমন টাকা সরকার তো ব্যয় করে থাকেন, তো সেই দিক থেকে আপনারা তো আবেদন করতে পারেন। আমরা আবেদন করেছি, আমরা জেলা পরিষদে আবেদন করেছি। ওনারা একটা আশ্বাস দিয়েছে সংস্কারের ব্যাপারেতে, যে আমরা চেষ্টা করছি। তা আমরা বলেছিলাম, আমাদের সাংসদ কোটা থেকে একটা পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছেন এবছর। তা জেলা পরিষদ বলেছে যে সংস্কারের ব্যাপারটা ওরা বলেছে যে আমরা দেখছি। তা আবার তো ইলেকশন এসে গেল, ইলেকশনটা হোক, হলে আবার অফিসে যাব, দেখি কি হয়। অনেক ধন্যবাদ। মেলা দেখতে এসেছেন, কত দূর থেকে এসেছেন? ভিতর বলরামপুর থেকে। কে কে সব মুখগুলো দেখতে পাচ্ছি না, ছেলে। আচ্ছা, হ্যাঁ। দেখে নিয়ে মেলা দেখতে আসছে। প্রতি বছরই আসে? প্রতি বছরই আসে। আর এখনো তো সেভাবে দেখছি দোকান খোলেনি। এখন এই বৃষ্টির জন্য কারণে আরো ইয়ে হয়েছিল, তো তার জন্য সমস্যা হচ্ছে। প্রতি বছর আসে? প্রতি বছর আসে। কিরকম লাগে এই মেলা? সুন্দর লাগে, আমাদের খুব ভালো লাগে। ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার আপনার নামটা একটু বলুন। আমার নাম পিরু মালিক। আপনার নাম কি ম্যাডাম? সরস্বতী মালিক। আর ছেলে? রাজকুমার মালিক। দিঘির মেলায় এসেছেন, কত দূর থেকে এসেছেন? কামারপুকুর থেকে এসেছি। একটু দাঁড়াও। কামারপুকুর থেকে এসেছেন? হ্যাঁ। কতক্ষণ থাকবেন? আমরা ঘুরবো আর চলে যাব। প্রতি বছরই আসেন? প্রতি বছর না। আর আপনারা কত দূর থেকে এসেছেন? কামারপুকুর থেকে। আপনারা দেখি আপনাদের টোটাল টিমটাকে একটুখানি দেখি। আচ্ছা আচ্ছা, জয়পুর থেকে। আপনারা কি এই প্রথম এলেন? দিঘির মেলা সম্বন্ধে আগে কিছু শুনেছিলেন? রণজিৎ রায়ের যে দুর্গা মা, তাকে প্রণাম করেছেন, দর্শন করেছেন, কিরকম লাগলো? খুব সুন্দর লাগলো। আচ্ছা, এই যে রণজিৎ রায়ের যে মানে যাকে বলা যায় অত্যন্ত আধ্যাত্মিক একটা কাহিনী এর সঙ্গে জড়িত আছে এই দিঘির সঙ্গে। কিন্তু আমরা যারা মেলা, আপনি কি এর আগে এসেছেন? তো আপনারা যখন এসেছেন, এখন তো সেরকম ভিড় হয়নি, আর আরো পরে হবে বলছে। তো এই মেলা আগে কেমন দেখেছিলেন আর এখন কেমন? তখন যা দেখেছিল এখন কিছুই নাই, ওই জল সব সেলাতে পড়ে গেছে। আমার 9 বছরের মেয়ে সাঁতুরে পেরিয়েছে, সব দেখেছি আমরা। আমরা তখন ছোট্ট, ওই 9 বছরের মেয়ে সাঁতুরে পেরিয়েছে, পার ওপার হয়েছে। তার মানে আপনি দীর্ঘ বছর ধরে এখানে আসছেন? আমার এখানে পিসিমায়ের বাড়ি এখানে। আচ্ছা। হ্যালো, তখন তো এইসব। তুমি তোমার নাম কি? অরিজিতা পাল। অরিজিতা, তুমি মেলাতে তো এসেছো, কিন্তু এখন তো অনেক দোকান বন্ধ আছে। তাই তোমার খাবারের দোকান তো সব বন্ধ, গয়নাগাটির দোকান এখনো অনেক বন্ধ। তোমার তো মন খারাপ করবে নাকি? পারবে না। করবে না? না। তুমি নাগরদোলা চাপবে তো? হুম। নাগরদোলা চাপবে। তোমার সঙ্গে কে কে এসেছেন? মা আর বাপি। আর দিদি। অনেকে এসেছেন, তাই তো? হুম। আর খুব ভালো লাগছে। মা দুর্গাকে দেখেছো? হুম। প্রণামও করেছি। মায়ের কাছে কি চাইলে, প্রার্থনা করলে কি? মাকে সবাইকে ভালো রাখো। বাহ, খুব খুব সুন্দর। তুমিও ভালো থেকো। টাটা। দিঘির মেলার অন্যতম অঙ্গ শাঁখা এবং শাঁখ। এখানে কিনছেন কাস্টমাররা। আমি এইভাবেই জেনে নিচ্ছি একটু। দিদি, আপনারা এখানে কত বছর ধরে এই এখানে? শ্বশুরের আমল থেকে এটা হয়ে আসছে। আর শ্বশুরের আমল থেকে এখানে আপনারা শাঁখার? হ্যাঁ, এখন আমার স্বামী আছে, তার ছেলেও সাথে আসে। এখন ছেলে অন্য দোকান করেছে কাপ ডিশে, এখন আমি আমার স্বামীর সাথে আসি।
সবই শাঁখের জিনিসই বিক্রি করেন। শাঁখের জিনিস বিক্রি হয়, শাঁখ সেকা সব বিক্রি হয়। আর দিঘির বেলায় এলে সব পুজো দেখতে কেমন হয় এখানে বিক্রি? বিক্রি ভালোই হয়। হ্যাঁ বিক্রি মানে ভালোই হয়। আপনারা যে এখানে 8 দিন 9 দিন থাকেন, খরচ উঠে যায়? হ্যাঁ খরচ উঠে যায়, খরচ উঠে মানে যায়। মা দুর্গার কৃপাতেই এটা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, মা দুর্গার কৃপাতেই উঠে যায়। কিরকম বিক্রি হয় আপনাদের? মোটামুটি ভালোই বিক্রি হয়। মেলার যে 8-9 দিন থাকেন, খরচ উঠে যায়? হ্যাঁ খরচ উঠে যায়। মানে মানুষের সাড়া কেমন দেখেন? মানুষের সারা ভালোই পড়ে এখানে, দূর দূরান্ত থেকে লোক আসে, মেদিনীপুর, বর্ধমান, ঘাটাল, এত দূর থেকে মানুষ এই মেলায় দেখতে আসে? মেলায় দেখতে আসে। এবং যা আপনাদের এ তো দেখছি যে বিশেষ করে কৃষিজীবী মানুষদের জন্য সব জিনিসই এখানে আছে, বা ঘরকন্নার যে যে মানে জিনিসপত্র লাগবে সবই আপনারা বিক্রি, এগুলো কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ নিজের হাতে তৈরি করা হয়। নিজেরাই তৈরি করেন। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর কর্মকার। কত দূর থেকে আসছেন? আমি মায়াপুর থেকে আসছি। আচ্ছা। বিশাল ব্যাপার। তাদের কি এখানকার স্থানীয় বাসিন্দা? পাশাপাশি স্থানীয় বাসিন্দা। এখানে স্থানীয় বাসিন্দা এবং এই দুর্গাপুজো বা রণজিৎ রায়ের যে দিঘিকে কেন্দ্র করে যে দুর্গাপুজো, এটা কি আপনি বরাবরই অংশগ্রহণ করেন? হ্যাঁ প্রায় বরাবরই ঠাকুমার সঙ্গে অংশগ্রহণ করি। ঠাকুমার সঙ্গে ছোটবেলায় আসতাম। বহু দোকানদানি ছিল, এখন মানে অতটা আসে না। তখন মানে ধনে, লঙ্কা, হলুদ, নাগল, জুয়াল সব কিছুই বিক্রি হতো তখন। আপনি বলছেন এতটা আসে না, কিন্তু কমিটি থেকেও যেমন বলছিল প্রায় 35 বিঘে জুড়ে কি তার একটু বেশি জুড়ে এই মেলা হয়, এবং আমি নিজেও আজকে দেখছিলাম, যদিও এখনো দোকানগুলো খোলেনি, দেরি আছে। তো আমি নিজেই দেখছিলাম যে এটা ঘুরে মানে শেষ করতে সময় লাগছে। তাহলে আপনারা যখন দেখেছেন যে এটা হৈ হৈ করে চলতো, সেটা তাহলে আর কত বড়? সেটা হচ্ছে ওই যে ওই ধারে মুয়ান, পূব ধারে, ওই মুয়ানের ওই দিক থেকে একবার ওই ধারের ওই মোয়ান বলতে দিঘির পাড়? হ্যাঁ হ্যাঁ পার, ওই যে একটা মুয়ানের মতো আছে ওইদিকে, সেইখান থেকে আরম্ভ হতো একবারে পশ্চিম পাড়ের অর্ধেক। আর তখন যে লোকজন সমাগম হতো, তার থেকে এখন বেশি হয় না কম? মানে আগে সমাগমটা বেশি হতো, বেশি। কিন্তু তখন তো মানুষকে পায়ে হেঁটে বা পায়ে গরু হেঁটে গাড়িতে। আমরাও এসছি ঠাকুমার সঙ্গে, পায়ে হেঁটে ওই মাঠ দিয়ে মাঠ চাপিয়ে আমরা এসছি হেঁটে। ওইখানে মুড়ি খেতাম, ওই যে বললেন কলা, কাঁচকলা পাকা খেতাম। বেশিরভাগটা তখন ওই কলার উপরে নির্ভর ছিল। মানে এত গ্রাম থেকে হ্যাঁ গাড়ি করে গরু আসতো, গাড়ি। দূর দূর গ্রাম থেকে। আমাদের এই যে আরামবাগ থানা প্লাস গোঘাট থানা এলাকা থেকেও, আমার গোঘাট থানায় বাড়ি, আমরা শুনেছি ওই বালি, দেয়ানগঞ্জ, ছোট ডোঙর, তারপর কুমুরসা, কানপুর, দইয়াকাঁদা, এই লকুন্ডা, এইসব জায়গা থেকেও মানুষ গরুর গাড়ি করে আসতো তাদের পুরো ফ্যামিলি নিয়ে, এবং এখানে সকালের দিকে আসতো, খাওয়া দাওয়া করতো এবং সন্ধ্যার পর বাড়ি যেত। অনেকে আবার রাতে থেকে যেত, এবং তাদের পরিবারের যে সমস্ত মুদিখানা দোকান, কাপড়ের দোকান এবং কাঠের যে সমস্ত আসবাবপত্র, এখান থেকে মাদুর, এখান থেকে সারা বছরের
যে সমস্ত ওই ধনে জিরে লঙ্কা আদা এই সব বাড়ির সরঞ্জাম জিনিস তারা এখান থেকে কিনে নিয়ে যেত এবং বহু গরুর গাড়ি আসতো, তাদের গরুর খাবার, সেই খাবার নিয়ে আসতো, সেই গরুর খাবার খাওয়াতো, নিজেরা খাওয়া দাওয়া করতো। এইসব কেনাকাটা করে নিয়ে দিনের শেষে তারা বাড়ি যেত এবং প্রতি বছরই ওরা ওই দিনটার জন্য ওয়েট করতো যে দিঘির মেলায় গিয়ে আমরা সারা বছরের জিনিসপত্র সংগ্রহ করব। এইরকম পরিস্থিতি ছিল। মানে দিঘির মেলা মানেই ছিল তাদের জীবন, তাদের জীবন মানে যে সাংসারিক জীবন তো জীবন, হ্যাঁ, জীবনের একটা অঙ্গ। একদম। তো তারা সমস্ত কিছুই এখান থেকেই তারা এখানকার সংগ্রহ বছরের করে। জন্য তখন গ্রামের দিকে বা ইয়েতে এত মুদিখানা দোকান বা কাপড়ের দোকান গ্রামগঞ্জে ছিল না। তারা সারা বছর ওয়েট করতো যে এই দিনটাতেই আমরা আমাদের প্রতি বছরে যতটা সম্ভব তারা সেই সমস্ত সংগ্রহ করে নিয়ে যেত। আরেকটা জিনিস যে এই যে মেলা, দিঘির মেলা আজকে যে পরিস্থিতি, মানে যেরকমভাবে আজকে এর পরিধি বা ব্যাপ্তি, আগে বলছেন আরো ছিল, সেটা কি এটা এখন প্রাণচঞ্চল চারিদিকে? ছিল। এখন যেটা একটা হয়েছে যে একটা বেড়াতে যাব, একটা ইস্যু করে একটা মেলা দেখতে গেলুম, ২-৪টে কিনে নিলাম। কিন্তু তখন এই মেলাটার উপরই নির্ভর করত যে সেই সমস্ত এলাকার সারা বছরের প্রয়োজনীয় জিনিস। মানে তার আমরাও তাগিদে তারা আমরাও আসতো। ছোটবেলায় আমরা শুনতে পেতাম সেই ভেপু বাজিয়ে সবাই বাড়ি ফিরছে, হ্যাঁ, আর মাথায় পেখে হ্যাঁ। নিয়ে। এবং এগুলো এখন আর দেখা একটা যায় না। আনন্দের বিষয়। একটা আনন্দের বিষয়। তারা সারাদিন তারা কিছুদিন ধরে একটা ডেট ঠিক করতো প্রতিটা গ্রামের আমরা সব যাব এবং গ্রাম নির্বিশেষে সমস্ত গরুর গাড়ি করে তারা নিজেদের খাবার প্লাস পশুদের খাবার নিয়ে আসতো। এখানে কাঠ দিয়ে রান্না-বান্না করতো, খাওয়া-দাওয়া করতো এবং একটা তাদের আলাদা আনন্দ ছিল। আলাদা আনন্দ ছিল এবং প্রতিটা গ্রামে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করে আমরা ওই দিন যাব। সেই গ্রামে তারা সব একত্রিত হতো এবং সেই যে একটা যে গাড়ির দল লাইন দিয়ে আসতো। এখন তো আমরা গরুর গাড়ি দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছি টোটো, এখন দেখতে পাচ্ছি রিক্সা, ট্রলি এই সমস্ত। তখন কিন্তু সমস্তটাই ওই গরুর গাড়ির মাধ্যমে যাতায়াত করতো বা সবই পায়ে হেঁটে। নিখাদ, সবই নিখাদ ছিল, হ্যাঁ, এবং প্রাণের সাড়াও ছিল। পানে প্রায় ছিল। আচ্ছা, এখন কি চারপাশে প্রচুর মেলা হচ্ছে প্রায় কদিন অন্তর অন্তর? এটাই কি মেলার সমস্ত সৌন্দর্য নষ্ট হওয়ার নষ্ট কারণ? করে দিয়েছে। বিশেষ করে আমাদের এই যে শহরের দিকে যে সমস্ত মেলাগুলো এখন মানে সৃষ্টি করা হয়েছে, সেই সব মেলাগুলো তখন ছিলই। তখন এই মেলাগুলোর উপরই নির্ভর করত। এখন প্রতিটা গ্রামে প্রতিটা অনুষ্ঠানে একটা করে মেলা করা হচ্ছে কৃত্রিম উপায়ে। যার জন্য এই মেলাগুলো যেগুলো আদি মেলা আমরা বলতুম, সেই ঐতিহ্য মেলার ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারাচ্ছে। আপনার নামটা যদি বলেন। আমার নাম সুশান্ত বেতাল। আমার কুমুরসা অঞ্চলে কুমুরসা গ্রামের বাড়ি। আর আপনি? আমার নাম ওমর দলুই। আমার হচ্ছে এই পাশাপাশি গ্রামেই বাড়ি, জয়সিংচক গ্রামেই। তখন আরও বিশেষ এই শাঁখা, যে শাঁখা নিয়ে মায়ের এত হচ্ছে, সেই শাঁখা পরানোটা তখনকার যুগে আরও বেশি ছিল। তখন এত ফেরিওয়ালাও থাকেনি আর এত দোকানদানিও ঘরে মানে ঘরে লেগে যেত। মায়েরা আসতেন, হ্যাঁ, স্নান মায়েরা করতেন আসতেন, এবং কাকিমায়েরা শাঁখা। আসতেন, শাঁখা পরতেন আর করতেন সব, শাঁখা পরে যেত। এবং দিঘিতে স্নান করাটা একটা পবিত্র পবিত্র। মনে করতেন প্রতিটা মানুষ। এই দিঘি আমাদের যেটা আমবারুনি বলা হয়, প্রতিটি লোক মাথায় আমের যাচ্ছি, সখা নিয়ে যাচ্ছি। পুকুরে স্নান করে নিজেদিকে শুদ্ধ যাচ্ছি, বা যাচ্ছি। পবিত্র মনে করতেন। যেটা একটা পবিত্র জায়গা। আমরা যেমন গঙ্গা স্নান করতে এখনও যাই, কিন্তু তখন মানুষ গঙ্গা স্নান না করতে গেলেও দিঘিতে অন্তত একদিন স্নান করবে, এটা তাদের মনের একটা বাসনা। বাসনা ছিল এবং এটা না পেলে তারা মনে করতো যেন আমরা এই বছরটা অশুদ্ধই রয়ে গেল। এইটা একটা তাদের বিরাট মানে আনন্দ। এই দিঘির জলকে তারা এতটাই মান্যতা দিতেন। মান্যতা দিয়েছে। আর তার সাথে সাথে আমার মায়ের যে সমস্ত ঘটনা, সেই ঘটনা এবং এখানে যে ঠাকুর নাম বাস খোল করতাল বাজতো, ঠাকুরের প্রসাদ অন্নভোগ সব খাওয়ার জন্য মানুষ ব্যাপক আগ্রহে এখানে ছুটে আসতো এবং এখান থেকে তারা ওই যে কপালে টিপ পরে তারা নিজেদেরকে ধন্য মনে করতো। এইখান থেকে ধরুন আপনি এখান থেকে বালি, এখান থেকে লুকুন্ডা পায়ে হেঁটে আসতো, পায়ে হেঁটে যেত, কিন্তু এই হাঁটাটা তাদের কিছু মনে হতো না, কারণ এই ঠাকুরের কাছে আসতে পেরেছে, এটাই তাদের সব কষ্ট ধুয়ে মুছে দিয়েছে। একদমই তাই।